হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ক্লাসে আমরা আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণী বাংলা তৃতীয় অধ্যায় লেখাপড়ি। তো দেখো, গত ক্লাসে আমরা তোমাদের প্রথম পরিচ্ছেদের প্রায়োগিক লেখার 3.1.1, 3.1.2 এগুলো পড়েছিলাম এবং 7 মার্চের ভাষণটা তোমাদের পড়তে বলেছিলাম। আশা করছি তোমরা এটা পড়েছো। তো এটা পড়ার পরে আজকে তোমাদের কিছু কাজ আছে, এই কাজগুলো তোমাদের করতে হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, এখানে তোমার যে 3.1.3 পরে কী বুঝলাম সেগুলো আজকে আমরা অ্যান্সার করব। তো দেখো, 7 মার্চের ভাষণ রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, এগুলো তোমরা সহপাঠীদের সাথে আলাপ আলোচনা করে এগুলো উত্তর করো। তো এই ভাষণে 3টি গুরুত্বপূর্ণ কথা নিজের ভাষায় লিখতে হবে তোমার। তারপরে বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই ভাষণে কতটুকু প্রতিফলিত হয়েছে, এটার উত্তর। তারপরে সাধারণ গদ্য রচনা থেকে ভাষণ কোন দিক থেকে আলাদা, তারপরে কী কী উপলক্ষে ভাষণ দেওয়া হয়, এগুলো তোমার লিখতে হবে। তো চলো আমরা দেখে নিই এগুলো তোমরা কীভাবে উত্তর করতে পারো। তো দেখো, আমরা প্রথম কোশ্চেনটা আনসার কীভাবে করব, যে 7 মার্চের ভাষণে যে বাঙালি জাতির মুক্তি লড়াইয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, অর্থাৎ এর মধ্যে 3টা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো। তো প্রথম তুমি কী লিখবে? প্রথম তথ্য, 1947 সালের পর বাঙালি জাতির দীর্ঘ 23 বছরের করুণ ইতিহাস সম্পর্কে বলা হয়েছে এই ভাষণের শুরুতে। তবে 2 নম্বরে তুমি কী লিখবে? 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করা সত্ত্বেও পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর ক্ষমতা হস্তান্তরের যে টালবাহানা, সে বিষয়টি উঠে এসেছে। 3 নম্বরে লিখবে, বাঙালিদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলা হয়েছে এবং সংগ্রাম করে মুক্তি ছিনিয়ে আনার জন্য বলা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ক নম্বর কোশ্চেন অ্যান্সার। তো খ নম্বর কোশ্চেনে কী ছিল, যে বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই ভাষণে কতটুকু প্রতিফলিত হয়েছে, এইটাই আমরা কীভাবে অ্যান্সার করব। দেখো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 23 বছর ধরে কী করেছে? শোষিত বাঙালিদের চাওয়া পাওয়া গভীরভাবে অনুধাবন করতে 7 মার্চের ভাষণে ঐতিহাসিক ভাষণ দেন এবং স্বাধীনকামী বাঙালি 7 মার্চের ভাষণের পরেই মুক্তির শপথ নেয় এবং বাংলার মাটি ও মানুষের নেতার বঙ্গবন্ধুর ভাষণে কী করেছে? মাটি ও মানুষের ভাষা প্রতিফলিত হয়েছে এবং ভাষণে উঠে এসেছে শোষণ বঞ্চনার ইতিহাস, সমসাময়িক হত্যাকাণ্ডের ইতিহাস, তারপর রাজনৈতিক অস্থিরতা, বাংলার চিরধরা মুক্তির ভাষণ, এই বিষয়গুলো উঠে এসেছে। বাঙালিরা যেন অধীর আগ্রহে এই ভাষণটির অপেক্ষা করছিল এবং এই ভাষণটি বাঙালিরা কীভাবে মুক্তির সন্ধান এবং রক্ত দিয়ে হলেও মুক্তি ছিনিয়ে আনার জন্য বাঙালি প্রস্তুতি নিতে থাকে। তো গ নাম্বার কোশ্চেনটা কী ছিল, যে সাধারণ গদ্য রচনা থেকে ভাষণ কোন দিক থেকে আলাদা, অর্থাৎ এখানে আমরা কীভাবে অ্যান্সার করতে পারি। দেখো, তো সাধারণ গদ্য রচনা থেকে এটা কীভাবে আলাদা হতে পারে? সাধারণ গদ্যে সম্বোধন বা সম্ভাষণ নেই, কিন্তু ভাষণের ক্ষেত্রে সম্বোধন বা সম্ভাষণ রয়েছে। তারপরে দেখো কী আছে, সাধারণ গদ্য সবসময় বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত হয় না, কিন্তু ভাষণ কী হয়? সবসময় বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত হয়। এরপরে দেখো কী আছে, যে সাধারণ গদ্যের তথ্যপাদ্যের প্রয়োজন হয় না, কিন্তু ভাষণে কী হয়? তথ্যপাদ্যের প্রয়োজন হয়। তো এভাবে তুমি গ নম্বর কোশ্চেন অ্যান্সার করবে। তারপরে তোমার ঘ নম্বর কোশ্চেন কী ছিল, যে কী কী উপলক্ষে ভাষণ দেওয়া হয়, এই কোশ্চেনটা অ্যান্সার কীভাবে করতে হবে। দেখো, এই কোশ্চেনটা তুমি অ্যান্সার করবে যে সকল উপলক্ষে ভাষণ দেওয়া হয় বিভিন্ন জাতীয় দিবস, যেমন বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এসব উপলক্ষে ভাষণ দেওয়া হয়। এরপর আছে সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, পহেলা বৈশাখ, এই সকল উপলক্ষে ভাষণ দেওয়া হয়। এরপর আছে কি বিভিন্ন প্রাতিষ্ঠানিক অনুষ্ঠান, যেমন কোনো শিক্ষকের বিদায় সম্বর্ধনা, তারপরে স্কুল কলেজে প্রতিষ্ঠাবার্ষিকী, শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, এই সকল বিষয়ে ভাষণ দেওয়া হয়। তো এইভাবেই আমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার করব। তো চলো এখন আমরা পরবর্তী অংশে চলে যাই। তো দেখো, এরপর 3.1.4 কী বলা হয়েছে? কেন প্রায়োগিক লেখা, অর্থাৎ 7 মার্চের যে ভাষণ শিরোনামটি রচনাটিকে কী কী কারণে প্রায়োগিক লেখা বলা যায়, তো এই কারণগুলো আমাদের এখানে লিখতে হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো সাবস্ক্রাইব করে নাও। তো আমরা দেখে নেই কী কারণে এটাকে প্রায়োগিক লেখা আমরা বলতে পারি। তো এখানে নমুনা উত্তর দেওয়া আছে যে 7 মার্চের ভাষণ শিরোনামে কী কী প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য রয়েছে, এগুলো আমরা কীভাবে লিখব। যে প্রায়োগিক লেখা সাধারণত বাস্তবতা ও অভিজ্ঞতার নিরিখে রচিত হয়ে থাকে। 7 মার্চের ভাষণও সেই রকম মুক্তিযুদ্ধের সময়ে প্রেক্ষাপটে রচিত হয়েছে, এটুকু লেখলেই হবে, আর বাকিটুকু যেটুকু লেখার দরকার নেই। তারপরে তোমরা দ্বিতীয় নম্বরে কী লিখবে? 2 নম্বরে প্রায়োগিক লেখা ব্যক্তিগত, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক প্রয়োজনের নিরিখে হতে পারে। 7 মার্চের ভাষণ রচনাটি বলে দেখা যায় যে রচনাটি বাঙালির মুক্তির পথ দেখানো হয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা লিখব। তারপরে তোমার কী আছে 3 নম্বরে কী ছিল, যে 7 মার্চের ভাষণটিতে বিভিন্ন তথ্যপাদ্য, স্থানকাল, পাত্র বিবেচনায় রাখা হয়েছে, যা প্রায়োগিক লেখার অন্যতম বৈশিষ্ট্য। এরপরে কী আছে, যে প্রায়োগিক লেখা দৈনন্দিন জীবনের অংশ থেকে নিয়ে লেখা হয় এবং 7 মার্চের ভাষণ বাঙালির মুক্তির সনদ এবং 23 বছরের শোষিত বাঙালির করুণ ইতিহাস উঠে এসেছে। তো বাঙালির দৈনন্দিন শোষিত জীবন নিয়ে রচিত হয়েছে ভাষণটি, যার কারণে 7 মার্চের ভাষণটিকে কী বলা হয়? প্রায়োগিক লেখা বলা হয়ে থাকে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এগুলো কীভাবে করতে হবে। তো নিচে তোমাদের কী কাজ আছে চলো একটু দেখে নেই।
এরপরে তোমার 3.1.5 ভাষণ তৈরি করতে বলা হয়েছে। তো যেমন যে কোনো একটি জাতীয় দিবস, তারপরে বা বিদায় সংবর্ধনা, নবীন বরণ, তারপরে রজন জয়ন্তী বা নজরুল জয়ন্তী, এগুলো নিয়ে কীভাবে আমরা ভাষণ তৈরি করতে পারি চলো একটু আমরা দেখে আসি। তো দেখো, প্রথমেই তোমার যে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরা হয়েছে, অর্থাৎ এটা নিয়ে আমরা ভাষণ দেব। তো প্রথমে তুমি কি বলবে যে সম্মানিত সভাপতি, উপস্থিত বক্তাগণ এবং সম্মানিত সুধীমণ্ডলী, সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। মহান বিজয় দিবসের তাৎপর্য বিষয়ে আজকের অনুষ্ঠানে আমার পূর্ববর্তী আলোচকরা অত্যন্ত সুন্দর আলোচনা উপস্থাপন করেছেন। তাদের আলোচনার উপর ভিত্তি করে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আপনাদের সামনে কিছু উপস্থাপন করতে চাই। তো তারপরে কি লিখতে হবে? তারপরে লিখতে হবে সম্মানিত সুধী, যে বাংলাদেশের ইতিহাসে 16ই ডিসেম্বর এক অবিস্মরণীয় তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে সুদর্শ শস্য শ্যামলা বাংলাদেশ বিজয় অর্জন করে এবং এই দিনে আমাদের বিজয় একদিনে অর্জন হয়নি, এর পিছনে অনেক ভূমিকা রয়েছে। তারপর আমরা বলবো প্রিয় সুধী, 1947 সালে ভারতবর্ষ কী হয়? ব্রিটিশ শাসন মুক্ত হয় এবং এর মধ্যে দিয়ে পাকিস্তান রাষ্ট্র তৈরি হয় এবং পাকিস্তান রাষ্ট্র এবং পশ্চিম পাকিস্তান রাষ্ট্রে ঘোষিত হয়। তো এখানে তোমরা এগুলো দেখে নাও, এগুলো তোমরা এভাবেই লিখবে। তারপরে তোমার কি আছে? তোমার যে প্রিয় শিক্ষকের বিদায় সম্বর্ধনা, এটা তোমরা কীভাবে লিখতে পারো? এখানে তুমি যে মাননীয় শিক্ষক, আস্পদ শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী বন্ধুগণ, উপস্থিত সুধী, আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। এরপরে তুমি সম্মানিত সুধী দ্বারা যে বিদায় নেবেন তার সম্পর্কে কিছু বলতে পারো। তারপরে তোমার যে প্রিয় শিক্ষক ছিল সেটা নিয়েও আবার কিছু তুমি বলতে পারো, যে তিনি তার শিক্ষক জীবন দিয়ে আমাদের আলোকিত করেছেন এবং সারা জীবন তিনি সৎ ছিলেন এবং আমরা যেন তার আদর্শ মেনে চলতে পারি, এগুলো বলে তুমি কথা বলবে। তারপরে একটা তুমি কবিতার লাইন বলতে পারো, যে যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায়। তো দেখো, এখানে তোমার শিরোনাম হিসেবে তোমার আর একটা যে উপস্থিত বক্তৃতা বা তোমার সংলাপ আছে, ভাষণ, যে নবীন শিক্ষার্থীদের বরণ, এখানেও তুমি বলতে পারো মাননীয় প্রধান শিক্ষক, 14 শিক্ষক মণ্ডলী। এরপরে তুমি এগুলো শুরু করবে। এবার শিক্ষার্থীবৃন্দ উদ্দেশ্যে তুমি কিছু বলবে, যে তাদের পদচারণায় তোমাদের এই বিদ্যালয় আলোকিত হয়েছে। তারপর অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী হিসেবে তোমাদের স্বাগত জানাতে পেরে ধন্য মনে করছি, এইভাবে তুমি বলবে। তারপরে তোমার নবীন ভাইদের উদ্দেশ্যে কিছু বলবে তুমি এখানে, যে কীভাবে তুমি ভালো রেজাল্ট করতে পারবে তারা, এবং শিক্ষানুরাগী নবাগতরা, অর্থাৎ তারা খেলাধুলা, সাংস্কৃতিক বিষয়ে অংশগ্রহণ করবে, এগুলো বলবে। তারপরে তোমার রজন জয়ন্তী বা রবীন্দ্র জয়ন্তী সম্পর্কে তুমি কিছু বলবে, অর্থাৎ যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু বলবে, কত সালে সে জন্মগ্রহণ করে, 25শে বৈশাখ। তারপরে তোমার যে কী সে সাহিত্য রচনা করেছিল, তো গীতাঞ্জলি এবং ছোটো গল্প, নাটক, উপন্যাস, সব জায়গায় তার শ্রেষ্ঠত্ব ছিল, এগুলো বলেই তুমি তোমার ভাষণটা করবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করবো। তো এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা লেসন নিয়ে আলোচনা করব।